গত মঙ্গলবার একটা ওটি বুক করতে গিয়ে ধাক্কা খেলাম। ওটির ম্যানেজার অঞ্জনকে ওটি বুক করার কথা বলতেই সে বলল, এখনই ওটি বুক করা যাবে না, আধ ঘন্টা বাদে প্লিজ ফোন করুন। ঘন্টাখানেক বাদে অঞ্জনকে আবার ফোন করি, এবার বুক করা যাবে কি? অঞ্জন বাংলায় বেশ চোস্ত। এবার সে আমাকে একটু কৌতুক মেশানো গলায় বলল, আজ মঙ্গলবার, জঙ্গল পরিষ্কার করার দিন, আরও একটু অপেক্ষা করুন, দুটো নাম এক হয়ে গেছে। যবে থেকে রবীন্দ্রনাথ সহজ পাঠে মঙ্গলবারকে জঙ্গল সাফ করার দিন হিসাবে ঘোষণা করেছেন, তবে থেকেই মঙ্গলবার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা বাঙালির যেন জন্মগত অধিকার। কিন্তু তাতেও অবাক না হয়ে আমি অঞ্জনকে জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা ঠিক কী? শোনা গেল যেদিন আমার ওটি বুক করার কথা সেদিন ঠিক দুজন একই নামের ডাক্তারবাবু দুজন একই নামের পেশেন্ট সার্জারির জন্য বুক করেছেন। দুজনেরই সার্জারি হবে। মৌমিতা চক্রবর্তী গাইনোকোলজিস্ট আর মৌমিতা চক্রবর্তী নাক কান গলার ডাক্তার। দুজনের পেশেন্টের নামই এক, সুস্মিতা পাল। অর্থাৎ দুই মৌমিতা চক্রবর্তী দুই সুস্মিতা পালের সার্জারি করবেন। হাসপাতালে অনেক সময় একই নামের পেশেন্ট চলে আসেন, আবার কখনো কখনো দেখা যায় দুজন একই নামের ডাক্তারবাবু রয়েছেন, ঠিক একই না হলেও কাছাকাছি। ডাক্তার চক্রবর্তীরা বেশ কয়েক বছর ধরে প্র্যাকটিস করছেন, সমস্যা হয়নি। কিন্তু এবার গন্ডগোল, দুজন পেশেন্টের নামই এক। মৌমিতা সুস্মিতা চক্রবর্তী পাল খুব কমন বাঙালি আর সারনেম, সুতরাং একই নামের দুজন থাকাটা মোটেই অস্বাভাবিক নয়। কিন্তু একটা হাসপাতালের কাছে এ এক বড়সড় সমস্যা। কারণ যদি একজনের ট্রিটমেন্ট অন্য কারোর ইঞ্জেকশনে দিয়ে দেওয়া হয়, কিন্তু না, হাসপাতালের নানা রকম সেফটি মেকানিজম আছে যাতে এই ধরনের সমস্যা সহজেই এড়িয়ে যাওয়া যায়। তার জন্যই অঞ্জনকে ওই দুই ডাক্তার এবং দুই পেশেন্টকে আলাদাভাবে ফোন করে আবারও জিজ্ঞাসা করে নিতে হলো তাদের কি ট্রিটমেন্ট, তাদের কি অসুবিধে, যাতে ওটির লিস্টটা সাফসুতরো থাকে আর ওটির দিন সমস্যায় এড়িয়ে যাওয়া যায়। কিন্তু যতক্ষণ অঞ্জন এই কাজ করছেন ততক্ষণ অঞ্জনকে ক্ল্যাম্প ডাউন মোডে থাকতে হবে, মনোসংযোগ করতে হবে পুরোপুরি। মানে অঞ্জন সে সময় আর কোনো কাজই করবে না, শুধুমাত্র এইটুকু সমস্যার সমাধান করবে। আর তার জন্যই অঞ্জন তখন আমার বুকিং নিতে পারেনি। হাসপাতালে এই নিয়ে প্রচুর পড়াশোনা হয়। কিছু ওষুধ আসে যেগুলো একই নামের শুনতে লাগে, যাকে বলে সাউন্ড অ্যালাইক মেডিসিন। কিছু ওষুধ আছে যার অ্যাম্পলগুলো একই রকম দেখতে, এদেরকে বলা হয় লুক অ্যালাইক মেডিসিন। প্রত্যেক নার্স যখন নার্সিংয়ের অ আ ক খ শেখেন তখন তাকে এই 8R বা 8T রাইটের ব্যাপারে বারবার পড়াশোনা করানো হয়। সেটা কি? যে কোনো ওষুধ দিতে গিয়ে বারবার 8 বার চেক করে তারপর ওষুধ দিতে হয়। ভাবুন দেখি, আপনার রান্নাঘরে গ্যাসের দুটো চুল্লিতে রান্না হচ্ছে, কেউ আপনাকে বলেছে দুটো কড়াইয়ের প্রত্যেকবার তেল, লবণ, মশলা, গাজর, বিনস, প্রতি পিস মাছ দেওয়ার আগে 8 বার করে কিছু তথ্য চেক করার, তারপরেই কড়াইয়ে দিতে পারবেন, নইলে জিনিসে রান্না খাবেন তার ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে। ভাবতে পারেন আজগো বিকল্প, বা রান্নাঘর ছেড়ে পালিয়েও যেতে পারেন। এবার ভাবুন হাসপাতালের কথা। ধরুন ওষুধ দেবার রাউন্ড চলছে, একটা ওয়ার্ডে ভর্তি আছেন অনসূয়া ঘোষ আর তার পাশেই ভর্তি আছেন অনসূয়া বোস, অথবা পাশাপাশি দুই নন্দিতা চক্রবর্তী শুয়ে আছেন, যার একজনের সারনেম চক্রবর্তী আর আরেকজন সারনেমও চক্রবর্তী, কিন্তু ORTI। এইটুকুই তফাৎ। মুশকিল হচ্ছে একজন বিশ্রাম করছেন আর আরেকজনের রোড অ্যাক্সিডেন্টে অজ্ঞান হয়ে শুয়ে আছেন, তার নিজের নাম বলার মতো ক্ষমতাও নেই। একজনের ওষুধ আরেকজনকে দিয়ে দিলেই তো মুশকিল। বেড নাম্বার 303-এ সকালে ছিলেন মিস্টার মুখার্জি, রাতে মিসেস সেন। কিছু ওয়ার্ড আছে সেখানে ঘন্টায় ঘন্টায় পেশেন্ট পাল্টে যায়। অথবা ধরুন কারুর জন্য লাগবে ফলিক অ্যাসিড আর পাশের জনকে দিতে হবে ফলেনিক অ্যাসিড। দুটো নামই প্রায় একই রকম শুনতে বুঝতে, স্পেলিংটাও প্রায় একই রকম। রীতিমতো পাগলের মতো বারবার 8 বার চেক করে সতর্কতার সাথে ফেলতে হয় প্রতিটি ধাপ, সে তো বলাই বাহুল্য। একে বলে রুলস অফ 8R। প্রথমেই জেনে নিতে হয় যে ওষুধটা উনি নিচ্ছেন যে ওটা ঠিক পেশেন্টের কাছে যাচ্ছে কিনা, রাইট পেশেন্ট। প্রথমেই তাকে জেনে নিতে হয় যে ওষুধটা উনি দিচ্ছেন সেটা ঠিক পেশেন্টের কাছে যাচ্ছে কিনা, অর্থাৎ রাইট পেশেন্ট। ওই পেশেন্টকে জিজ্ঞাসা করে জানতে হয় যে আপনার নাম কি। কবজিতে পেশেন্টের নাম লেখা ব্যান্ড আজকালকার দিনে বহু হাসপাতালেই থাকে। এক প্রবীণা নার্সের কাছে একবার শুনেছিলাম যে পেশেন্টকে আইডেন্টিফাই করার সব থেকে ভালো উপায় ওনাকেই জিজ্ঞাসা করা আপনার নাম কি। সে নামেও নানা রকম কনফিউশন থাকতে পারে। তার জন্য রীতি হলো পেশেন্টের সাথে তার বাড়ির নাম বা শহরের নাম মিলিয়ে ডাকা, বিদেশে যাকে বলা হয় ফার্স্ট লাইন অফ অ্যাড্রেস। মেডিকেল কলেজে পড়ার সময় ভিড়ে ভিড়াক্কার আউটডোরে দুজন রীতা রায় আসতেন। দুজনেরই খুব কমপ্লেক্স অসুখ। আমরা বলতেই বলতাম একজন টালিগঞ্জের রীতা টালি আর আরেকজন ভবানীপুরের রীতা ভবানী। ওনারাও নিজে জানতেন যে ওনাদের নাম এরকম, নাম জিজ্ঞাসা করলেই বলতেন রীতা টালি।
শুনতে গল্পগাছা মনে হলেও এ ধরনের প্রথা কিন্তু অনেক ক্ষেত্রে পেশেন্টকে জীবন ঘাতী ভুল থেকে রক্ষা করে। দ্বিতীয়ত, নার্স চেক করে নেন যে ঠিক ওষুধ দেওয়া হচ্ছে কিনা, মানে রাইট ড্রাগ। মানুষের চোখ অক্ষর পড়ার সময় শব্দের প্রথম বর্ণ আর শেষ বর্ণ পড়ে, তারপর আমাদের মস্তিষ্ক শব্দটিকে নিজের মতো বানিয়ে নেয়। তাই বেয়ার্ড আর ব্রেড এর মধ্যে গোল বাঁধে সহজেই। অসংখ্য নিউরোলজির গবেষণা হয়েছে এই নিয়ে, কিন্তু সমাধান পাওয়া যায়নি। কিছু কিছু ওষুধের নাম বা লেবেল পড়তে অনেকটা একই রকম। এর নাম সাউন্ড অ্যালাইক মেডিকেশন। যেমন ডবুটামিন বা ডোপামিন নামগুলো কাছাকাছি, ফলিক অ্যাসিড আর ফলিনিক অ্যাসিড দুটো ওষুধের আকাশ পাতাল তফাৎ। আবার কিছু ওষুধের শিশি দেখতে এক, একে বলা হয় লুক অ্যালাইক মেডিকেশন। তাই নার্সকে ওষুধ দেওয়ার সময় সতর্ক হয়ে দিতে হয়। তারপরেই একজন সিস্টার বা ব্রাদারকে যেটা চেক করতে হয় সেটা তার ডোজ, রাইট ডোজ। ডোজ কখন লেখা থাকে মিলিগ্রামে, কখনো মাইক্রোগ্রামে। গুলিয়ে গেলেই কয়েকশো গুণ বেশি ডোজের ওষুধ চলে যাবে শরীরে। মাথা ঠান্ডা রেখে একজন নার্সকে ওষুধ দিতে হয়। এরপর চলে আসে রাইট রুট, মানে কোন পথে ওষুধ দেওয়া হবে। মানুষের শরীরের নানা রকম রন্ধ্র, এক এক রন্ধ্রে এক একটা ওষুধ দেওয়া হয়। ফুটো ভুল হলেই কেলেঙ্কারি। কোনো ওষুধ মুখে খেতে হয়, কোনোটা যায় পটির রাস্তায়, কিছু ভ্যাজাইনায়, কোনো ওষুধ ঢোকে নাক দিয়ে, কোনোটা কান দিয়ে, কোনো ওষুধ চুষে, কিছু চিবিয়ে, কিছু জিভের তলায় গলিয়ে, আর কিছু গিলে খেতে হয়। গল্প শেষ নয়, কিছু ইঞ্জেকশন দেওয়া হয় ত্বকের তলায়, কিছু ইঞ্জেকশন যায় শিরার মধ্যে, কিছু শির দ্বারায়, কিছু ইঞ্জেকশন যায় অগভীর মাংসপেশিতে, আর কিছু ইঞ্জেকশন যায় সুগভীর মাংসপেশিতে। এসব শুনে যদি আপনার মনে হয় একজন নার্সের কাজ কঠিন, তাহলে হয়তো আপনি খুব ভুল ভাবছেন না। কিন্তু এসব সত্ত্বেও ওনারা ভালোবেসেই কাজটা করে যান বছরের পর বছর হাসি মুখে। আর লিস্টের এখানেই শেষ নয়, ওষুধ দেওয়ার সময় চেক করে নিতে হয় যে কোন টাইমে পেশেন্টকে ওষুধ দেওয়া হবে, রাইট টাইম। এখানেও কনফিউশন তৈরি হতে পারে। কোনো ওষুধ দুপুর 2টো আর কোন ওষুধ রাত 2টোয়, খুঁটিয়ে দেখে নিতে হয়। তফাৎ 12 ঘন্টার হলেও আসল তফাৎ শুধু একটা বর্ণের, এ বা পি, মানে 2 AM না 2 PM। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই জন্য আমরা যারা ওষুধের প্রেসক্রিপশন করি তাদেরকে সবসময় লিখে দিতে হয় 24 ঘন্টার সাইকেলের টাইমে, যাতে 2 PM মানে 1400 আওয়ার আর 2 AM মানে 0200 আওয়ার্স, যাতে কনফিউশনের কোনো সুযোগই না থাকে। ওষুধ দিয়ে এসেও শান্তি নেই। এখানে লিখতে হবে রাইট ডকুমেন্টেশন, কোন ওষুধ কোন রুটে কটার সময় দেওয়া হয়েছে। 14টা মানে 1600 আওয়ার্সে বা বিকেল 4টে ওষুধ দেওয়ার কথা থাকলেও সে সময় হয়তো পেশেন্ট ওয়াশরুমে, ফিরে এসে উনি বললেন চা খেয়ে ওষুধ খাবেন। শেষমেশ ওষুধ দেওয়া হলো সেটা বিকেল 4:50, লিখতে হবে সেটা। কোনো কারণে ওষুধ না দেওয়া হলে বা পেশেন্ট ওষুধ না নিতে চাইলে সেটাকেও লিখে রাখতে হবে আলাদা করে। এছাড়াও একজন সিস্টারকে মাথায় রাখতে হবে যে ঠিক কোন কারণে ওষুধ দেওয়া হচ্ছে, মানে রাইট রিজন। আর ওষুধের রেসপন্সিভিয়া কি হলো, রাইট রেসপন্স। কোনো অ্যালার্জি হলো না তো, বমির ওষুধে বমি কমলো তো, ব্লাড প্রেশার ওষুধে প্রেশার কমলো কি না, বা হঠাৎ করে প্রেশার বেশি ফল করে গেল না তো। সুতরাং বোঝাই যাচ্ছে একজন নার্সকে অতি অবশ্যই খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে। বলা উচিত ওনাদের ঠান্ডা মাথায় কাজ করতেও দিতে হবে। সেই নার্সের যেমন কর্তব্য মাথা ঠান্ডা রেখে কাজ করা, তেমন ডাক্তার হিসাবে আমাদেরও কর্তব্য সেই নার্সকে সঠিক কাজ করতে দেওয়ার সাহস এবং সুযোগ করে দেওয়া। আর আমরা নিজেরা যখন আর 5টা পেশেন্টের মতো হাসপাতালে ভর্তি হব, তখন রোগী হিসাবে আমাদের সবার কর্তব্য হবে সেই নার্সকে নিয়ম মেনে কাজ করে যাওয়ার মতো মানসিক শান্তি দেওয়া। দেশ, সমাজ, আইন রক্ষকের কর্তব্য ভয় না দেখিয়ে তাদের কাজের অনুকূল পরিবেশ তৈরি করা। ইংল্যান্ডে সিনিয়ররা বলতেন ভুল না করার একটি মাত্র গ্যারান্টেড উপায় কাজ না করা। তারা কাজ না করলে একটা হাসপাতালও চলবে না একদিনও। 8R কিন্তু নার্সদের কাজের হিমশৈলের চূড়া মাত্র। সকালে দাঁত মাজিয়ে দেওয়া থেকে শুরু করে এমার্জেন্সিতে কার্ডিয়াক ম্যাসাজ বা CPR দিতেও ওনারা পিছপা নন। তবে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের উত্তরসূরিদের কীর্তির সঠিক সামাজিক উপলব্ধি বোধহয় এখনও অমিল। আজ সেই সব নার্সদের প্রতি সম্মান জানিয়ে ভিডিও শেষ করছি। নমস্কার।